পাগল এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল অন্ধ এক সিইওর সাথে। কিন্তু মেয়েটার কাছে ছিল কিছু বিশেষ ক্ষমতা। সে কি পারবে অন্ধ সিইওর চোখ ঠিক করে দিতে, নাকি তার বদলে তাকে নিজেরই চোখ বিসর্জন দিতে হবে? সেই নিয়ে আজকের ভীষণ হাসির এবং মজার রোম্যান্টিক একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র সিসিকে দেখতে পাই, যে কিনা মাউন্টেনে তার মাস্টারের কাছে শিক্ষা গ্রহণ করতে গেছিল। কিন্তু সে তার থেকে জুনিয়র একটি ছেলে সিমাস গান করার সময় ফটো তোলার চেষ্টা করছিল। সিমাস তো তার মাস্টারের কাছে সাহায্যের জন্য ছুটতে ছুটতে আসে। তার মাস্টার বলে যে সিসি, তুমি একটা মেয়ে, এগুলো কি হচ্ছে? সিসি বলে ওঠে যে মাস্টার, আপনি তো সব সময় ছেলেদের আর মেয়েদের দূরত্ব বজায় রেখে চলতে বলেন, কিন্তু আমি জানতে চাই যে ছেলেদের আর মেয়েদের মধ্যে কি পার্থক্য? কেন আমার পাওয়ার আমার ভাইদের মতো হচ্ছে না? আমরা তো একসাথেই বড় হয়েছি। ফটো তুললে আর কি ক্ষতি হবে? মাস্টার বলে যে সিসি, তুমি আজকাল তোমার সিনিয়র জুনিয়ররা স্নান করলেই উকিঝুঁকি মারছো। এটা কি ঠিক? এটা ঠিক না। এবার মাস্টার মনে মনে ভাবে যে এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তো সমস্যা বাড়বে, বই কমবে না। এবং মাস্টার বলে যে সিসি, তোমার যা বয়স, আমার মনে হচ্ছে তোমার লাভ স্টার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার তোমায় বিয়ে করতে হবে। সিসি বলে যে বিয়ে করব মানে? সিমাস বলে যে মানে তোমাকে বিয়ে করে একটা ছেলের সাথে শুতে হবে। সিসি বলে যে শুতে হবে, কিন্তু ছোটবেলা থেকে তো আমি সবার সাথেই শুই, তাতে তো আমার কোনো পাওয়ার ডেভেলপমেন্ট হয়নি। তার মানে কি আমাকে মাস্টারের সাথে শুতে হবে, কারণ মাস্টার সবচেয়ে বেশি পাওয়ারফুল? মাস্টার তো ভয় তার হাত ছাড়িয়ে বলে যে না না না, ওরকম শোয়া না। দেখো, এখন তুমি বড় হয়ে গেছো। ছোটবেলায় একজনের সাথে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে গেছেন। এখন তুমি পাহাড় থেকে শহরে গিয়ে তাকেই বিয়ে করবে। সিসি বলে যে আচ্ছা, এবার বুঝেছি। আমার যার সাথে বিয়ে করার কথা তার সাথে শুলে আমার সব পাওয়ার বেড়ে যাবে। মাস্টার বলে যে হ্যাঁ, ইন আর ইয়াং এর মিলনের মাধ্যমে তুমি প্রকৃতির থেকে বেশি শক্তি অর্জন করতে পারবে। এবং সিসি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে শহরে যাওয়ার জন্য রওনা দেয়। মাস্টার বলে যে যে লোক এই মেয়েকে বিয়ে করবে তার তো জীবনই শেষ হয়ে যাবে। এবার আমরা মাউন্টেনের নিচে শহরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা উড গ্রুপের সিইও নোয়া উডকে দেখতে পাই, যে ছিল খুবই হ্যান্ডসাম এবং রিচ। কিন্তু নোয়া চোখে দেখতে পেত না। এবার নোয়া তার অ্যাসিস্ট্যান্ট অ্যালানের সাথে হল পরিবারের বাড়ির সামনে আসে, অর্থাৎ সিসির বাড়ির সামনে। অ্যালান বলে যে স্যার, আপনি শিওর তো আপনি হল পরিবারের মেয়েকে একবারও না দেখেই বিয়ে করে নেবেন? নোয়া বলে যে তোমার মনে হয় এমনিও আমি আজ অব্দি কোনো মেয়েকে দেখতে পেয়েছি? অ্যালেন নিজের গালে চড় মেরে বলে যে ক্ষমা করবেন। নোয়া বলে যে আরে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আসলে বিয়েটা আমার দাদি অনেক আগেই ঠিক করে রেখেছিল। এখন কোম্পানির কাজের চাপ কম, তাই ভাবলাম এখনই বিয়েটা করে নি। তাহলে অন্তত দাদি আর আমার পিছনে লেগে থাকবে না। এবার সিসি তো তার বাড়িতে এসেই হাপুস হুপুস করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, কারণ পাহাড়ে ট্রেনিং করাকালীন তার তো এই ধরনের খাবার দাবার খাওয়া হয়নি। এখানে আমরা সিসির সৎ মা আইভি এবং তার মেয়ে লিলিকেও দেখতে পাই। আইভি বলে যে সিসি, কি ব্যাপার, তুমি তো পাহাড়ে ভালোই ট্রেনিং করছিলে, হঠাৎ চলে এলে কেন? সিসি খেতে খেতেই উত্তর দেয় যে কেন, আমার বাবা মারা যাওয়ার আগেই আমার বিয়ে ঠিক করে গেছিল, তাই জন্যই তো চলে এলাম। তখনই লিলি বলে যে কিন্তু মা, আমরা তো প্ল্যান করছিলাম যে ওর জায়গায় আমি মিস্টার উডকে বিয়ে করব। এবার কি হবে তাহলে? আইভি বলে যে কেমন খাচ্ছে দেখো রাক্ষসের মতো। ও মনে হয় জানেও না যে কার সাথে ওর বিয়ে। লিলি বলে যে না জানলেই ভালো, আমি ওকে বিয়ে করতেও দেব না, কারণ মিস্টার উডই আমার বড়লোক হওয়ার একমাত্র রাস্তা। এবার আইভি সিসিকে বলে যে সিসি, তুমি কি জানো যার সাথে তোমার সম্বন্ধ করা হয়েছে সে আসলে অন্ধ? লিলি বলে ওঠে যে দিদি, আমি জানি এটা তোমার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টের, তাই আমি না হয় অন্ধ ছেলেটাকে বিয়ে করব, তোমার ভার লাঘব করব। বোন হয়ে আমি এটুকু তো করতেই পারি, তাই না? সিসি বলে যে অন্ধ, ওটা কোনো ব্যাপারই না, ওর সাথে আমি শুতে পারলেই হবে। আসলে সিসি এতটাই ইনোসেন্ট ছিল যে সে এইসবের মানে বুঝতোই না, না বুঝে সেই সব বলছিল। আইভি বলে যে হ্যাঁ, তুমি শুধু এই কারণেই বিয়ে করতে চাইছো? লিলি বলে যে দেখেছো তো মা, এই মেয়েটা আসলেই খুবই অসভ্য। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সিসি একটা চিকেন লেগ পিস হাতে নিয়ে বলে যে উফ, পেট ভরে গেছে, যাই এবার ছেলেটাকে খুঁজে বিয়ে করতে হবে। এবার সে যখন বেরোচ্ছিল তখনই নোয়া সেখানে ঢোকে, এবং সিসির সাথে তার ধাক্কা লেগে যায়। ধাক্কার ফলে সিসির চিকেনটা পড়ে গিয়ে কাবার্ডের নিচে ঢুকে যায়।
সিসি নোয়াকে বলে যে আমার চিকেনটা পুড়ে গেল, তুমি কি দেখে চলতে পারো না? এবং সে নোয়ারই হাতের লাঠিটা নিয়ে সেটা দিয়ে চিকেনটা বার করে। নোয়া ভাবে যে তার সাথে এটা কি হচ্ছে। সে বলে যে আমার লাঠি ফেরত দাও। সিসি বলে যে এই নাও। এবার নোয়া তো অবভিয়াসলি অন্ধ ছিল, সে তো দেখতে পায় না যে কোন হাতে লাঠি আর কোন হাতে চিকেন। ফলে সে চিকেনটাই নিয়ে নেয়। সিসি বলে যে আরে ওটা না, এইটা। এই বলে সে চিকেনটা আবারও ফেরত নিয়ে নেয়। সে বলে যে আমার চিকেনটা একদম ধুলো লেগে গেল, আমি ভাবলাম যে পরে খাবো। ওদিকে নোয়ার হাতেও তো চিকেনের সস লেগে গেছিল। সে অ্যালেনকে বলে যে আমার রুমালটা দাও। এবার অ্যালেন রুমাল বার করতেই সিসি সেটা তার চিকেন মোছার জন্য নিয়ে নেয়। মানে সে এক ভ্যাবাচ্যাকা কাণ্ড। নোয়া বলে যে অ্যালেন, এটা আমাকে কোথায় নিয়ে এলে? এটা কি মেন্টাল হসপিটাল? অ্যালেন বলে যে না মিস্টার উড, আমরা তো ঠিক জায়গাতেই এসেছি। তখনই সিসি বলে ওঠে যে আচ্ছা তাহলে তুমিই সেই অন্ধ লোকটা। এবার আইভি ছুটে এসে বলে যে আমি সরি মিস্টার উড, ও আসলে কিছুক্ষণ আগেই পাহাড় থেকে এসেছে, শহরের আদব কায়দা ও কিছুই জানে না। সিসি তখনই নোয়ার বুকে হাত দিয়ে টিপে টুপে বলে যে অন্ধ হলেও তোমার বডি তো বেশ ভালো, তুমি আমার সাথে শুতে পারো। নোয়া বলে যে কি, তুমি একটা মেয়ে হয়ে এসব কি বলছো? অ্যালেন, তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলো। এবং তারা সেখান থেকে চলে যায়। লিলি বলে যে দেখলে তুমি কি করলে, আমাদের সোনার পাখি উড়ে গেল। সিসি তার হাতের লেগ পিসটা ধরিয়ে দিয়ে বলে যে পাখি উড়ে গেছে তো কি হয়েছে, এই নাও লেগ পিস তো আছে, আমি তাড়াতাড়ি যাই, ওকে ধরতে হবে। এবার আমরা অ্যালেন এবং নোয়াকে দেখতে পাই। নোয়া বলে যে আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। এবং সে রাস্তা দিয়ে একা হাঁটতে থাকে। কিন্তু তখনই সামনে থেকে একটা ট্রাক আসছিল এবং ট্রাক ড্রাইভারটি ফোন দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিল। তাই জন্য সে দেখতে পায় না যে সামনে দিয়ে একজন অন্ধ লোক আসছে। কিন্তু সিসি সেটা খেয়াল করে এবং সিসি তার স্পেশাল পাওয়ারের সাহায্যে নোয়াকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়। নোয়া তো বুঝতে পারে না যে এটা তার সাথে কি হলো। তখনই অ্যালেন ছুটে আসে এবং নোয়াকে বলে যে আপনাকে একটা ট্রাক ধাক্কা দিতে যাচ্ছিল, মিস সিসি আপনাকে বাঁচালো। নোয়া বলে যে থ্যাংক ইউ। সিসি বলে যে আরে থ্যাংক ইউ বলতে হবে না, তুমি মরে গেলে আমি কার সাথে শুতাম? নোয়া বলে যে "এই, তোমার কি লজ্জা শরম নেই?" সিসি বলে যে এতে লজ্জার কি আছে? নোয়া বলে যে আমি তোমাকে দেখিনি কখনো, চিনি না, আর তুমি এই সব কথা বলছো। সিসি বলে যে তাতে কি সমস্যা, এখনই দেখে নাও। এবং সে নোয়ার হাতটা নিয়ে নিজের মুখে ছোঁয়ায়। নোয়া তার মুখ ট্যাচ করে বুঝতে পারে যে সিসিকে সত্যিই সুন্দর দেখতে। সে ভাবে যে সত্যি সত্যি যদি দেখতে পেতাম মুখে কেমন, তাহলে খুব ভালো হতো। তখনই নোয়ার কাছে তার দাদির কল আসে। নোয়ার দাদি বলে যে এই বদমাইশ ছেলে, তুমি নাকি বিয়ে করবে না বলেছ, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাড়ি না ঢুকলে তোমার কিন্তু খবর আছে। নোয়া ভাবে যে শুধু তো সার্টিফিকেটের ব্যাপার, ঠিক আছে, এই মেয়েটাকে যদি সত্যি দেখতেই না পাই তাহলে আশা করি ওর প্রতি কোনো ফিলিংস জন্মাবে না। এবং নোয়া বিয়েতে রাজি হয়ে যায়। তাই শুনে সিসি তো মহা খুশি হয়, সে তো ভাবছিল যে বিয়ে করে ঘুমোলেই তার পাওয়ার নাকি অনেক বেড়ে যাবে। নোয়া বলে যে আচ্ছা, বিয়েতে কিন্তু তুমি ফর্মাল জামা পরে আসবে। সিসি বলে যে ফর্মাল বলতে কি? নোয়া বলে এই যে আমি যেমন পরে আছি তেমন। সিসি বলে যে ঠিক আছে। এবার পরদিন অ্যালেন আর নোয়া তো ম্যারেজ হলের সামনে দাঁড়িয়েছিল। তখনই সিসি ছুটতে ছুটতে আসে এবং সে সত্যিই ফর্মাল ড্রেস পরেছিল। অ্যালেনের তো মাথায় হাত পড়ে যায়, ভাগ্যিস নোয়া চোখেই দেখতে পেত না। যাই হোক, এবার তাদের বিয়ে হয়ে যায়। সিসি বলে যে আমাদের ম্যারেজ সার্টিফিকেটের ফটোটা কিন্তু খুব ভালো লাগছে, খুবই দুঃখের ব্যাপার যে তুমি চোখেই দেখতে পাও না। নোয়া বলে যে কাটা ঘায়ে কিভাবে নুনের ছিটা দিতে হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। সিসি বলে যে সরি সরি, তা আমাদের তো বিয়ে হয়ে গেল, এবার আমরা কোথায় যাব? নোয়া বলে যে আমি তো আমার বাড়ি যাব, তুমি কোথায় যাবে আমি জানি না। সিসি বলে যে আমিও তোমার বাড়িই যাব। আমাদের মাউন্টেনে বিয়ের পর বররা তাদের বউকে পিঠে করে তাদের বাড়িতে নিয়ে যায়, তুমিও তাই করো। নোয়া বলে যে তুমি কি পাগল নাকি, আমি অন্ধ, আমি পিঠে নিয়ে কি করে রাস্তা দেখে হাঁটবো? সিসি জোর করে তার পিঠে উঠে পড়ে এবং বলে যে আমি তোমার চোখ হচ্ছি। এবং সে ডিরেকশন দিতে দিতে নোয়াকে বাড়ি অবধি নিয়ে আসে। নোয়ার তো কোমর ব্যথাই হয়ে যায়। এবার নোয়ার বাড়িতে ঢুকে সিসি দেখে যে চারিদিকে খুব অন্ধকার। সিসি বলে যে এত বড় বাড়ি আর আলোই নেই। নোয়া বলে যে আসলে আলোর আমার দরকার পড়ে না। তখনই সিসি অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল এবং নোয়া তাকে ধরে নেয়। এবার এই সময় নোয়ার দাদি চলে আসে এবং লাইট জ্বালিয়ে দেয় এবং বলে যে যা, আমি কি ভুল সময় চলে এলাম নাকি? নোয়া বলে যে দাদি তুমি এখানে? তার দাদি বলে যে আমি আমার নাত বউকে দেখতে এসেছি।
তার দাদি সিসিকে বলে যে সিসি, ও তো চোখে দেখতে পারে না, তুমি একটু মানিয়ে নিও কেমন। সিসি বলে যে না না, আমার কোনো সমস্যা নেই, ওর সাথে শুতে পারলেই হবে। দাদি বলে যে বাহ, আজকালকার ছেলে মেয়েরা তো দেখি একদম স্ট্রেট ফরওয়ার্ড, খুব ভালো। এবার দাদিমা নোয়ার জন্য একটা মেডিকেটেড আই প্যাচ এনেছিল, এই আশায় যে যদি তাতে নোয়ার চোখ ঠিক হয়ে যায়। কিন্তু নোয়া বলে যে আমার চোখ এতে সারবে না, কতবার তোমাকে বলবো এইসব আর এনো না। দাদি আই প্যাচটা সিসিকে দিয়ে বলে যে তুমি ওর খেয়ালটা রেখো। এবার নোয়া বলে যে আমি ঘুমোতে চাই। সিসি বলে যে না, আগে ওষুধ লাগাবে তারপর ঘুমোতে যাবে। এবং সে নোয়াকে কোলে শুইয়ে ওই আই প্যাচটা লাগাতে যাচ্ছিল। তখনই সে নোয়ার চোখটা লক্ষ্য করে এবং বলে যে তোমার চোখটা তো সারানো যাবে। নোয়া বলে যে কি বলছো, কোনো ওষুধ আজ অব্দি সারাতে পারলো না, কে সারাবে আমার চোখ। এবং সিসি বলে যে আমি সারাবো। সে নোয়ার কোলে শুয়ে পড়ে তার চোখটা ভালো করে দেখতে থাকে এবং বলে যে তোমার চোখে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব দেখতে পাচ্ছি, আমার ক্ষমতার সাহায্যে সেটা আমি সরিয়ে দিতে পারবো। নোয়া বলে যে কিন্তু তার জন্য কতদিন লাগবে, এবং সিসি বলে যে ওই আধ ঘন্টা মতোতেই হয়ে যাবে, নোয়া খুলে ফেলো। এবং সে নোয়াকে একটা হট টাবে বসায়। সিসি নিজেও সেই হট টাবে প্রবেশ করে এবং বলে যে এবার চোখ বন্ধ করো। সিসি তার ক্ষমতার সাহায্যে নোয়ার চোখের দৃষ্টি ফিরিয়ে আনে। সিসি বলে যে এবার তুমি চোখ খুলতে পারো। এবং নোয়া তো চোখ খুলে সিসিকে দেখতে পায়। সে প্রচন্ড খুশি হয় কারণ নোয়া তার দৃষ্টি ফিরে পেয়েছিল। কিন্তু সিসিকে বাথরুমে দেখেই সে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। সিসি বলে যে আরে দাঁড়াও, এখনো পরীক্ষা করে দেখা বাকি আছে। সে একটা আঙুল দেখিয়ে বলে যে বলো তো কটা আঙুল। এবার নোয়া বলে যে একটা, এবার আমি যাই। সিসি বলে যে দাঁড়াও, এখনো কালার টেস্ট করা বাকি আছে, বলো তো আমি কি কালারের জামা পরে আছি। নোয়া বলে যে হোয়াইট। সিসি বলে যে না, ভালো করে দেখো, ভেতরে আরেকটা কালার আছে। আসলে সিসি বাথরবের ভেতরে যে জামাটা পরেছিল সেটা সবুজ রঙের ছিল। নোয়া তো প্রচন্ড লজ্জা পেয়ে যায় এবং বলে যে সবুজ। এই বলে নোয়া সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, কিন্তু উঠতে গিয়ে সে সিসির খুব কাছে চলে আসে। সিসি তখনই বলে যে এবার তো আমরা শোবো তাই না, তুমিই তো কথা দিয়েছিলে যে চোখ সারিয়ে দিতে পারলে তুমি আমার সাথে শোবে। এবার নোয়া বেডরুমে ঢুকে দেখে সিসি তার জন্যই অপেক্ষা করছে। নোয়া তো পুরোই নার্ভাস হয়ে যায়। সিসি বলে যে বড় হয়ে এই প্রথম আমি কোনো ছেলের সাথে শোবো, তুমিও কি তাই। নোয়া বলে যে হ্যাঁ। সিসি বলে যে চলো তাহলে শুই। এবং সে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে, কারণ তার কাছে শোয়া মানে ঘুমোনোই ছিল। এবার সিসি তো নোয়ার গায়ে পা তুলে জোরে জোরে নাক ডাকতে শুরু করে দেয়। নোয়া কোনো রকমে কানে চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করে। এমনকি সিসি তো ঘুমের মধ্যেও নোয়ার হাত নিয়ে আমার চিকেন লেগ বলে চাটতে শুরু করে দেয়। এবার আমরা পরের দিন ব্রেকফাস্ট টেবিলের দৃশ্য দেখতে পাই। সিসি তো উঠেই খেতে শুরু করে দিয়েছিল। এবার সিসি নোয়াকে দেখে বলে যে কি ব্যাপার, তোমাকে এত টায়ার্ড লাগছে কেন, নিশ্চয়ই তোমার ভালো করে ঘুম হয়নি। কি করেই বা হবে। যাই হোক, তখনই নোয়ার দাদি নোয়ার চোখ ঠিক হওয়ার খবর শুনে ছুটে আসে এবং সিসির হাত ধরে বলে যে তোমার জন্যই ওর চোখটা সারলো, তোমাকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাই। সিসি বলে যে আরে ধন্যবাদ জানানোর কি আছে, আমরা তো গত রাতে শুয়েছি, ওটাই তো আমাদের ডিল ছিল। নোয়া বলে যে দাদি তুমি যেরকম ভাবছো সেরকমটা না। দাদি বলে যে আরে লজ্জা পেতে হবে না, তোমরা অ্যাডাল্ট, তাছাড়া তাড়াতাড়ি আমাকে একটা নাতি নাতনি দাও। এই বলে দাদি চলে যায়। সিসি বলে যে দাদি তোমাকে বললো তাড়াতাড়ি নাতি নাতনির জন্য। নোয়া বলে যে ওটা কোনো কথা না, ওসব ন্যাচারালি হয়। সিসি বলে যে ও। এবার সে নোয়ার কাঁধে হাত রেখে বলে যে আশা করি তাড়াতাড়ি তোমার বাচ্চা হবে। তখনই নোয়া হঠাৎ দেখে তার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। সে বলে যে কি হলো হঠাৎ। সিসি বলে যে তোমার চোখ এখনো পুরোপুরি ঠিক হয়নি, আমার এখন যতটা ক্ষমতা আছে তাতে আমি এটাই করতে পারবো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক করে দেব। সিসি বলে যে তার মাস্টারের কাছে একটা ডিভাইন এলিক্সার বা ঐশ্বরিক অমৃত আছে, সেইটা যদি নোয়ার চোখে দেওয়া যায় তাহলে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। সিসি জানায় যে সে তার মাস্টারের থেকে সেটা নিয়ে আসবে। নোয়া তাকে বলে যে থ্যাংক ইউ। সিসি বলে যে তুমি যদি সত্যি থ্যাংক ইউ জানাতে চাও তাহলে তোমার চিকেনটাও আমাকে দিয়ে দাও। নোয়া বলে যে নিশ্চয়ই, এবার থেকে তোমার যত চিকেন লাগবে তত আমি কিনে দেব। এবার সিসি তার মাস্টারকে কল করে এবং বলে যে মাস্টার, আমি তো আপনার কথা মতো বিয়ে করে নিলাম আর তার সাথে ঘুমালামও, কিন্তু আমার তো কোনো পাওয়ার বাড়লো না। মাস্টার তো এই কথা শুনে বিষম খেয়েই শেষ হয়ে যায়। সে বলে যে তুমি নিশ্চয়ই ঠিকভাবে করনি। সিসি বলে যে ঠিকভাবে কিভাবে করতে হয়। মাস্টার বলে যে এখন তুমি বড় হয়ে গেছো, সবকিছু কি আর আমি বলতে পারি।
সিসি বলে যে ঠিক আছে মাস্টার, আমি ভাবছিলাম যে ডিভাইন এলিক্সারটা নিতে আমি মাউন্টেনে আসব, কিন্তু মাস্টার তাকে বলে যে না না, একদম না, কিছুদিনের মধ্যেই সিমাস নিচে যাবে, ওর হাত দিয়ে আমি পাঠিয়ে দেব। মাস্টার ভাবে যে বাপ রে, এই মেয়েকে কোনোভাবেই আর মাউন্টেনে ফিরিয়ে আনা যাবে না। এবার অন্যদিকে আমরা নোয়াকে দেখতে পাই। তাকে একটি পেন্টিং এক্সিবিশনে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেটা কিনা একটা বিশাল বড় অকশনও ছিল। অ্যালান বলে যে এই অকশনে বিখ্যাত পেন্টিং মাস্টার সিমা সিয়াং এর পেন্টিংও থাকবে। নোয়া বলে যে ঠিক আছে, এই অকশনে তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে, তাহলে ওই দিনই আমি সিসিকে আমার সাথে নিয়ে যাব, যাতে অন্যান্য সকলের সাথে ওকে পরিচয় করিয়ে দিতে পারি। আর হ্যাঁ, দেখো ও যেন ভালো জামা কাপড় পরে আসে। এবার অ্যালান তো সিসির জন্য একাধিক ডিজাইনার ড্রেস নিয়ে আসে, এবং সিসি তার মধ্যে থেকে খুব সুন্দর একটা সাদা ড্রেস পরে স্টাইল করে হাঁটতে হাঁটতে আসে। কিন্তু কিছু দূর এসেই সে তো পা মচকে পড়ে যায়, কারণ হিল জুতো পরার অভ্যাস তো তার ছিলই না। সিসি বলে যে ধুর, এর থেকে তো বিয়ের দিন যেটা পরেছিলাম সেটা অনেক ভালো ছিল। এবার নোয়া ভাবে যে বিয়ের দিন নিশ্চয়ই সে কোনো ড্রেস পরেছিল, এবং নোয়া বলে যে ঠিক আছে, তাহলে সেটাই পরে এসো। এবং সিসি আগের দিনের মতো ব্লেজার পরে আসে। তাই দেখে তো নোয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সিসি বলে যে তোমার এটাও পছন্দ না, ঠিক আছে, আমি অন্য কিছু পরে আসছি। এবার ওদিকে নোয়া অ্যালেনকে বলে যে আমার লাঠিটা বের করো, আমি আজকে অকশনে অন্ধ সেজেই যাব, যাতে বাকিদের আসল চেহারাগুলো কেমন সেটা দেখতে পাই। এবার আমরা অকশনের দৃশ্য দেখতে পাই। সেখানে আইভি এবং লিলিও উপস্থিত ছিল। লিলি বলে যে মা, এখানে আজ অনেক বড় বড় ইনভেস্টররা আসবে, এবং আমার বয়ফ্রেন্ডও তাদের মধ্যে একজন। ও স্মিথ গ্রুপের ইনভেস্টমেন্ট ম্যানেজার। এবং তখনই লিলির বয়ফ্রেন্ড টনি সেখানে আসে। টনি আবার আইভির জন্য একটা দামি নেকলেস উপহার স্বরূপও এনেছিল। এবার সেখানে তখন নোয়া এবং সিসিও আসে। সিসি খুব সুন্দর একটা জামা পরেছিল, কিন্তু পায়ে তো সে ফ্লিপফ্লপ পরেই চলে এসেছিল। তাই দেখে লোকজন সমালোচনা করতে থাকে যে কি আদেও এখানে আসা ডিজার্ভ করে, মনে হয় ফ্রিতে খেতে এসেছে। নোয়া বলে যে ও আমার উড ফ্যামিলির সদস্য, কিন্তু সিসি তো নিন্দুকদের কথা প্রমাণ করে দেয় এবং সেখানের খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার তারা যখন বসতে যাচ্ছিল, নোয়াকে অন্ধ ভেবে টনি তার চেয়ারটা সরিয়ে দেয়, যাতে নোয়া পড়ে যায়। কিন্তু নোয়া তো পড়ে না, সে উল্টে তার লাঠি দিয়ে টনির পায়ে এক বাড়ি মারে, এবং বলে যে সরি সরি, আমি দেখতে পাইনি, চেয়ারটা খুঁজছিলাম আসলে। এবার সিসি এসে নোয়ার জন্য চেয়ার উঠিয়ে দেয়। টনি নোয়াকে টিটকিরি দিয়ে বলে যে তুমি অন্ধ হয়ে পেন্টিং অকশনে এসছো, এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না। তখনই অপর এক বিজনেসম্যান লিও ফক্স সেখানে আসে, এবং বলে যে মিস্টার উড, আপনি ওদের কথায় কান দেবেন না, আজ আমি আপনার চোখ হয়ে আপনাকে সাহায্য করব। কিন্তু লিও আসলে টনির সাথেই মিলিত ছিল। লিলি বলে যে টনি, শুনেছি নাকি আজ মাস্টার সিমা সিয়াংও আসবে। টনি বলে যে হ্যাঁ, কিন্তু আমি ওকে কখনো সামনাসামনি দেখিনি। শুনেছি আজ নাকি উনি পার্টিসিপেন্ট হয়ে আসবে। আমি যদি চিনতে পারি কোনটা সিমা সিয়াং আর ওনার পেন্টিং কোনটা, আর সেটা যদি আমি কিনে নিতে পারি, তাহলে সেটা প্রচন্ড লাভজনক হবে। এবার স্টেজে প্রথম পার্টিসিপেন্টকে ডাকা হয়, যেটা ছিল সিমাস। এবার সিসি তো সিমাসকে দেখেই চিনতে পারে, কারণ সে তো তারই জুনিয়র ছিল। সিমাস এসে তার পেন্টিং করে, যেটা কিনা 100 মিলিয়নে অকশন করা হয়। লিলি বলে যে এটার দাম 100 মিলিয়ন। টনি বলে যে এটা দেখে তো মনে হচ্ছে খুবই নিম্নমানের। কিন্তু লিও ফক্স নোয়াকে উল্টো বোঝাতে শুরু করে। সে পেন্টিংটির প্রশংসা করতে শুরু করে যে এটা একটা দুর্দান্ত পেন্টিং, ভীষণই উচ্চ মানের একটা আঁকা, যাতে নোয়া এই বাজে পেন্টিংটা কিনে নেয় এবং তার ক্ষতি হয়। নোয়া বলে যে তুমি এতই প্রশংসা করছো যখন, তখন তো কিনতেই হবে। কিন্তু সে মনে মনে বুঝতে পারে যে লিও তার মানে ইচ্ছা করেই তাকে মিথ্যে কথা বলছে। তার মানে লিও অন্য কারোর সাথে মিলিত। এতদিন তাদের কোম্পানির খবর তার মানে লিওই লিক করছিল। তখনই সিসি উঠে দাঁড়িয়ে বলে যে আমি এই পেন্টিংটা কিনতে চাই 100 মিলিয়ন দিয়ে। সবাই তো হাসাহাসি শুরু করে দেয়। লিলি বলে যে মনে হয় অন্ধের সাথে থেকে থেকে তুমিও অন্ধ হয়ে গেছো, এই পেন্টিং তো ফ্রিতে দিলেও আমি নিতাম না। এবার সিসি তো জানতো যে এটা তার জুনিয়রের পেন্টিং, তাই জন্যই সে কিনতে চেয়েছিল। এবার তখনই সেখানে মাস্টার রবার্ট আসে, যে কিনা একজন বিখ্যাত অ্যাপ্রেজার ছিল। রবার্ট এসে জিজ্ঞাসা করে যে এই পেন্টিংটা কে কিনেছে। টনি বলে এই যে এই অন্ধ লোকটা কিনেছে, ও শুধু অন্ধই না, ও একটা গাধাও। এবার মাস্টার রবার্ট তাকে ঠাস করে এক চড় মারে, এবং বলে যে তুমি গাধা, এটা একটা মাস্টারপিস, এটা মাস্টার সিমা সিয়াং এর আঁকা।
নোয়া বলে যে সিসি, তুমি মাস্টার ইয়াংকে চেনো? সিসি খেতে খেতে বলে যে হ্যাঁ, সিমাস তো আমার জুনিয়র। এবার মাস্টার রবার্ট নোয়াকে বলে যে আমি এই পেন্টিংটা 200 মিলিয়ন দিয়ে কিনতে চাই। নোয়া বলে যে আমি এটা আপনাকে উপহার স্বরূপই দিয়ে দিতে পারি। এবার তাতেই রবার্ট খুবই খুশি হয় এবং তার কোম্পানির একটি $1 বিলিয়ন প্রজেক্ট নোয়ার কোম্পানিকে দেয়। টনি বলে ওঠে যে এত বড় একটা প্রজেক্ট এই অন্ধটাকে দেবে। নোয়া তখনই তার চশমা খুলে বলে যে এখানে সত্যিকারের অন্ধকে সেটা তো সময়ই বলবে, এবং সে রবার্টকে নিয়ে প্রাইভেট রুমে মিটিং করতে চলে যায়। এবার অন্যদিকে সিসি তো সিমাসের কাছে যায় এবং বলে যে মাস্টার যে ডিভাইন এলিক্সারটা পাঠিয়েছে সেটা আমাকে দাও। সিমাস তাকে এলিক্সারটা দেয় এবং বলে যে এটা সাবধানে রাখবে। সিসি তাকে বলে যে শোনো, মাস্টার বলছিল আমি নাকি ঠিকভাবে শুচ্ছি না, আমি কি ভুল করছি বলো তো। সিমাস বলে যে তুমি একটা মেয়ে, আমি তোমার সাথে কিভাবে এইসব কথা আলোচনা করতে পারি। সিসি তার কান মুলে দিয়ে বলে যে বলো বলছি, এবং সিমাস তাকে বাধ্য হয়ে ছবি এঁকে বোঝায় যে কি করতে হবে। সিসি বলে যে আচ্ছা, বুঝতে পেরেছি, আমি ওর উপরে অথবা ও আমার উপরে, তাই তো? এবার ঠিক আছে। এবার সিসি বাড়ি চলে আসে। এবার সিসি তো একটা লন্ড্রি পরে আসে, তাও আবার শার্টের উপরে। সে নোয়াকে বলে যে আজ আমি ছবি দেখে শিখে এসেছি, তুমিই বলো তুমি ওপরে থাকবে নাকি নিচে থাকবে। নোয়া তো অবাক হয়ে যায় যে কি বলছে মেয়েটা, কিন্তু সিসি তো সিমাসের আকার অন্য মানেই বুঝেছিল। সে নিজেই বিছানার ওপর শুয়ে পড়ে এবং নোয়াকে মাটিতে শুতে দেয় এবং বলে যে এইবার ঠিক আছে, এইবার নিশ্চয়ই আমার পাওয়ার বেড়ে যাবে। অন্যদিকে আমরা টনিকে দেখতে পাই যে কিনা স্মিথ গ্রুপের উত্তরাধিকারী জুন স্মিথের সাথে কথা বলছিল। এখানে জুন অদ্ভুত কালো মাস্ক দিয়ে ঢাকা একটি পোশাক পরেছিল, তাই তার মুখ আমরা দেখতে পাই না। জুন বলে যে পেন্টিংটা কে কিনেছে, এবং টনি বলে যে উড গ্রুপের নোয়া উড। ওর বউই ওকে বলল পেন্টিংটা কিনতে। কি যেন ওর বউয়ের নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, সিসি হল। জুন বলে যে কি নাম বললি? সিসি। এবং জুন সিসিকে আগে থেকেই চিনত। সে বলে যে আচ্ছা, তাহলে ও মাউন্টেন থেকে নেমে এসেছে। ও না থাকলে ওই ডিভাইন এলেক্সারটা আমিই পেতাম। ওর জন্যই আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার আমি তার বদলা নেব। ওর যা কিছু আমার হতে পারত সব আমি ফিরিয়ে নেব। টনি বলে যে ডিভাইন এলেক্সার, আমি শুনেছি সিসি ওটা ওর মাস্টারের কাছ থেকে আনিয়েছে। ওটার জন্যই তো অন্ধ লোকটা চোখ ফিরে পেয়েছে। জুন মনে মনে বলে যে সিসি, তোমার বর আর বরের চোখ সব আমি কেড়ে নেব। এবার আমরা পরদিন সকালবেলার দৃশ্য দেখতে পাই। নোয়াদের বাড়িতে একজন নতুন হাউসকিপার আসে। নোয়া তাকে দেখে বলে যে কিন্তু মিস উইলিয়াম কোথায়, এবং এই মেয়েটি ছিল জুন। জুন নোয়াদের বাড়ির হাউসকিপার সেজে তাদের বাড়িতে এসেছিল। সে বলে যে মিস উইলিয়াম অর্থাৎ আগের হাউসকিপারটি অসুস্থ, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমার বাড়িতে চিকিৎসা করানোর জন্য বৃদ্ধ মা বাবা আছে, তাদের জন্য আমার অনেক টাকা দরকার। এবার এই কথা শুনে নোয়া তাকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে রাজি হয়ে যায়। বাট সেই দিন রাতের বেলা আমরা সিসিকে দেখতে পাই যে কিনা রাতের বেলা বাড়ি ফেরার সময় একটা চিকেন শপ দেখতে পায়, এবং সেই চিকেন শপে খুবই সস্তায় অফার দেওয়া হচ্ছিল, এবং সিসি সেখানেই চিকেন খেতে বসে যায়। ওদিকে নোয়া তো চিন্তা করছিল যে এত রাত হয়ে গেল সিসি কেন ফিরছে না। তখনই নতুন কর্মচারীটি অর্থাৎ জুন নোয়ার জন্য জল নিয়ে আসে, এবং সেই জল খাওয়ার সাথে সাথেই নোয়া অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ জুন সেই জলে কিছু মাদক দ্রব্য মিশিয়ে দিয়েছিল। এবার জুন তার কর্মচারীর পোশাক খুলে হট ড্রেস পরে নোয়াকে বেডরুমে নিয়ে যায়। ওদিকে সিসি তো তখনও চিকেন খেতে ব্যস্ত ছিল। আসলে এত সস্তায় চিকেন দিয়ে টনি সিসিকে আটকে রেখেছিল যাতে জুন তার কাজ কমপ্লিট করতে পারে। জুন তো নোয়াকে বেডরুমে নিয়ে আসে এবং দেখে যে সত্যিই নোয়ার চোখে ডিভাইন এলিক্সারের পাওয়ার দেখা যাচ্ছে। জুন সেই শক্তি শুষে নিতে থাকে। এবার ততক্ষণে সিসি বাড়ি ফিরে এসেছিল, কিন্তু জুন তখনই চালাকি করে নোয়ার জামা খুলে ফেলে এবং তার উপর শুয়ে পড়ে বলে যে নোয়া, এরম করো না, এরম করো না, আমাকে ছেড়ে দাও। এবার সিসি সেই ঘরে ঢোকে এবং বলে যে তোমরা কি করছো। জুন বলে যে আমি কিছুই করতে চাইনি, মিস্টার উডই আমার সাথে এরকম করার চেষ্টা করছিল। সিসি বলে যে নোয়া তোমার সাথে শুতে চাইছিল। জুন বলে যে আমি জানি এটা অন্যায়, কিন্তু আপনি আমার উপর রাগ করবেন না। সিসি বলে যে আমি রাগ করবো কেন, তুমিও মনে হয় আমার মতোই পাওয়ার বাড়াতে চাইছো তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার সিসি নিজে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে এবং জুনকে বলে যে যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাবে। জুন ভাবে যে এই মেয়েটা কি গাধা নাকি পাগল, কিছুই কি বোঝে না। এবার পরদিন সকালে সিসি রোজকার মতো খাওয়া দাওয়া করছিল।
তখনই অ্যালেন ছুটতে ছুটতে আসে এবং এসে দেখে যে নোয়ার হাত পা বাঁধা। সে তো অন্য মানে ভেবে সেখান থেকে চলে যায়। কিন্তু নোয়া ঘুম থেকে উঠেই চেঁচাতে থাকে যে সিসি এটা কি, এটা কেন করেছো? সিসি বলে যে তোমার কি কিছুই মনে নেই কাল রাতে তুমি কি করছিলে? দাঁড়াও, আমি তোমাকে মনে করাচ্ছি। এবং সিসি তার ক্ষমতার সাহায্যে নোয়াকে আগের রাতের কথা মনে করায়, যেখানে নোয়া সিসির সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, কারণ জুন তাকে সেই মাদকদ্রব্যটা খাইয়েছিল। কিন্তু সিসি তো সেসব কিছু বোঝেনি। সে নিজের ঘুম নষ্ট হচ্ছে ভেবে নোয়াকে বেঁধে দিয়ে ঘুমিয়ে পড়ে। নোয়া বলে যে কাল রাতে জুন কোথায় গেল তাহলে? সিসি বলে যে কাল রাতে জুন তোমার সাথে শোয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি চলে আসায় ও আর শুতে পারেনি। এবার সিসি না বুঝলেও নোয়া তো এইসবের আসল মানে বুঝতে পারে। সে ভাবে যে জুন তাহলে কে, তার আসল মতলব কি ছিল। তখনই অ্যালান নোয়াকে কল করে এবং বলে যে কাল আপনাদের বাড়িতে যে কর্মচারী হিসেবে গেছিল সেটা আসল কর্মচারী না। নোয়া বলে যে তুমি খোঁজ লাগাও ওটা আসলে কে ছিল। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে আমাদের খাদক সিসি বসে বসে স্ন্যাক্স খাচ্ছিল আর ফোন ঘাটছিল। এবার স্ন্যাক্স খেতে গিয়ে সে একটা জিনিস খায় যেটা হয়তো খেতে খুব একটা ভালো ছিল না, এবং সে ওয়াক করে মুখ থেকে বার করে দেয়। এবং এই দৃশ্যটাই নোয়ার দাদি দেখে ফেলে। নোয়ার দাদি এই দৃশ্য দেখে ভাবে যে সিসির হয়তো বমি বমি লাগছে। এবার নোয়ার দাদি আরো খেয়াল করে যে সিসির সামনে অনেক রকম খাবার দাবার, ফল মূল, টক খাবার দাবার, স্ন্যাক্স, অনেক কিছু। নোয়ার দাদি ভেবে বসে যে তাহলে মনে হয় সিসি প্রেগনেন্ট। দাদি সিসিকে জিজ্ঞাসা করে যে সিসি তোমার কি এখন খুব বেশি বেশি খিদে পাচ্ছে, টক টক খেতে ইচ্ছে করছে? সিসি বলে যে হ্যাঁ তো, আসলে সিসির সবসময় খেতে ইচ্ছা করতো, এটা নতুন কিছু ছিল না। দাদি তখন বলে যে তাহলে নিশ্চয়ই তুমি প্রেগনেন্ট। এবার দাদি সিসির পেটে হাত বুলিয়ে বলে যে আমি তো ভীষণ এক্সাইটেড আমার নাতি নাতনির মুখ দেখার জন্য। সিসি বলে যে আমি প্রেগনেন্ট। দাদি বলে যে হ্যাঁ তো, তুমি কি খেতে চাও বলো, আর এখন একদম রেস্টে থাকবে। তুমি যা যা ভালোবাসো আমি সবকিছু নিয়ে আসছি। সিসি তো তার পছন্দের খাবারের লম্বা লিস্ট শুনিয়ে দেয়। দাদি বলে যে আমি এক্ষুনি আনছি। এবার সিসি মনে মনে ভাবে যে বাহ, এই প্রেগনেন্ট হওয়াটা তো খুবই মজার বিষয়, কারণ আমি সারাদিন রেস্টও করতে পারবো আর যা যা পছন্দ যত ইচ্ছা খেতেও পারবো। এবার দাদি তো নোয়াকে কল করে বলে যে কংগ্রাচুলেশন, সিসি প্রেগনেন্ট, আমি তো ভীষণ খুশি। কিন্তু এই কথা শুনে নোয়া খুবই কনফিউজড হয়ে যায় এবং বলে যে সিসি প্রেগনেন্ট, এটা কিভাবে সম্ভব? নোয়া মনে মনে ভাবে যে তাহলে কি সিসি অন্য কারোর সাথে সম্পর্ক করছে। সে তাড়াতাড়ি সিসিকে কল করে বলে যে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি আসছি। এবার নোয়া যখন গাড়িতে উঠতে যাচ্ছিল তখনই সেখানে জুন আসে এবং তার কালো শক্তির সাহায্যে নোয়াকে অজ্ঞান করে দেয় এবং তাকে বন্দি করে নিয়ে যায়। নোয়া জ্ঞান ফিরলে দেখে তাকে হাত পা বেঁধে একটি জায়গায় রাখা হয়েছে। নোয়া বলে যে তোমার কি চাই, তুমি এখানে কেন এনেছো আমাকে? জুন বলে যে আমি সিসিকে তোমাদের বাড়িতে গিয়ে দেখাতে চেয়েছিলাম যে চাইলে আমি ওর বরকে কেড়ে নিতে পারি, কিন্তু ওর তো কিছুই এসে গেল না। নোয়া বলে যে ও, তোমার টার্গেট তাহলে সিসি? জুন বলে যে শুধু সিসি না, তোমার চোখগুলো আমার টার্গেট, কারণ তোমার চোখেই তো ডিভাইন এলেক্সারের সমস্ত ক্ষমতা আছে, আমার সেগুলোই চাই। নোয়া বলে যে তোমার যা নেওয়ার আমার থেকে নাও, যা করার আমার সাথে করো, কিন্তু সিসিকে ছেড়ে দাও। জুন বলে যে একদম চুপ করো, আগে আমি সিসিকে জব্দ করব, তারপর তোমাকে দেখব। এবার জুন সিসিকে কল করে এবং বলে যে সিসি, তোমার বর আমার কবজায়, ওকে বাঁচাতে চাইলে এক্ষুনি যেখানে বলবো চলে আসবে। এবার সিসি দেখে যে কলটা একটা আননোন নাম্বার থেকে এসেছে। এবার সে ভাবে যে মাস্টার তো আমাকে বলেছিল যে আননোন নাম্বার থেকে কল আসা মানে সেটা কোনো স্ক্যাম, তার মানে এটাও কোনো স্ক্যাম হবে, এবং সে পট করে ফোন কেটে দেয়। জুন তো রেগে যায় যে এই মেয়েটার এত সাহস। নোয়া হেসে বলে যে ও আসবে না, তুমি ভুলে যাও ওর কথা। তখনই অ্যালেন ছুটতে ছুটতে সিসির কাছে আসে এবং সে জিজ্ঞাসা করে যে নোয়া কি বাড়িতে এসেছে। সিসি বলে যে না, নোয়া তো এখনো আসেনি। এবং অ্যালানও বলে যে হ্যাঁ, সকালবেলা বস অফিস থেকে বেরিয়ে গেছে, তারপর তো আর অফিসেও ফেরেনি। তখনই সিসি অ্যালানকে বলে যে আমার কাছে একটু আগে একটা কল এসেছিল, একজন বলল যে ওকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আমি কেটে দিয়েছি, নিশ্চয়ই স্ক্যাম কল ছিল। এবার অন্যদিকে জুন তো বাধ্য হয়ে নোয়ার ফোন থেকেই সিসকে কল করে। সিসি ফোন তুলে বলে যে হ্যালো, শুনলাম নাকি তুমি কিডন্যাপ হয়ে গেছো। জুন ওদিক থেকে বলে যে হ্যাঁ, ঠিক শুনেছ, আমি জুন স্মিথ বলছি। যদি তোমার বরকে আবারও অন্ধ দেখতে না চাও তাহলে এক্ষুনি আমার কাছে আসবে। সিসি অ্যালানকে বলে যে নোয়াকে জুন ডাইনি ধরে নিয়ে গেছে। অ্যালান বলে যে ডাইনি? সিসি বলে যে হ্যাঁ, ডাইনি তো, আমরা একই জায়গায় ট্রেনিং করতাম, কিন্তু পরে ও ডার্ক ম্যাজিকের রাস্তায় চলে গেছিল, তোমরা কেউই ওর শক্তির সাথে পেরে উঠবে না।
অ্যালেন বলে যে আমি এক্ষুনি ট্র্যাক করার চেষ্টা করছি যে নোয়াকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সিসি বলে যে তার কোনো দরকার নেই, কারণ আমি ওর নেগেটিভ প্রেজেন্সটা ফিল করতে পারছি। এবং সিসি তার ক্ষমতা বলে এক মুহূর্তেই জুনের ওখানে চলে যায়। জুন বলে যে বাহ, তোমার তো খুব সাহস যে একাই চলে এসেছো। সিসি বলে যে এখনো কি আমি তোমাকে ধরিয়ে দিয়েছিলাম তার বদলা নিতে চাইছো? আসলে জুন এবং সিসি একই মাস্টারের কাছে ট্রেনিং করত, কিন্তু জুন সেখানে গিয়ে সেই ডিভাইন এলিক্সারটা চুরি করার চেষ্টা করেছিল এবং তার এই চুরি করার প্ল্যান সিসি ধরিয়ে দিয়েছিল। তাই জন্য জুনকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাই জন্যই তারপর জুন ডার্ক ম্যাজিকের রাস্তা বেছে নেয়। জুন বলে যে তুমি যদি আমাকে না ধরাতে তাহলে আমি ডিভাইন এলেক্সারটা পেয়ে যেতাম, আর সেই ডিভাইন এলেক্সার দিয়ে তুমি তোমার বরের চোখ সারাচ্ছ। এবার বলো, তোমার বরের চোখের জন্য তুমি কি নিজের চোখ বলিদান দিতে পারবে? না হলে আমি নোয়াকে অন্ধ করে দেব। নোয়া বলে যে সিসি তুমি কিচ্ছু করবে না, আমি আবার অন্ধ হয়ে যেতে রাজি আছি, আমি তো এমনিও অন্ধ ছিলাম, আমার কোনো অসুবিধা হবে না। সিসি বলে যে তা কেন, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি আমার সাথে শুলে আমি তোমার চোখ সারাতে সাহায্য করব। তুমি তোমার কথা রেখেছো, তাই আমাকেও তো আমার কথা রাখতেই হবে। জুন হাততালি দিয়ে বলে যে বাহ বাহ, কি আদর্শ স্ত্রী। এবং সে তার ক্ষমতা ব্যবহার করে সিসিকে অন্ধ করে দেয়। সিসি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরই জুন নোয়ার দিকে ঘুরে বলে যে এবার তোমার পালা, তোমার বউকে তো অন্ধ করেছি, এবার তোমাকে অন্ধ করে তোমার সব ক্ষমতা নেব। কিন্তু তখনই অ্যালান বডিগার্ডদের নিয়ে সেখানে চলে আসে এবং জুন তাড়াতাড়ি তার ক্ষমতার সাহায্যে সেখান থেকে গায়েব হয়ে যায়। অ্যালেন তো তাড়াতাড়ি এসে নোয়াকে দড়ি থেকে মুক্ত করে এবং নোয়া ছুটে সিসির কাছে আসে। সে দেখে যে সিসি অজ্ঞান হয়ে গেছে। নোয়া বলে যে জুন স্মিথের ব্যাপারে সমস্ত খোঁজ আমার চাই, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। এবার এই ঘটনার ফলে সিসি তো তার দৃষ্টি হারিয়ে ফেলে এবং নোয়া তাকে সাহায্য করছিল। নোয়া বলে যে তুমি ডিভাইন এলেক্সারের বাকিটা ইউজ করো, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সিসি বলে যে না না, ওটা তোমার জন্য লাগবে, আমি চেষ্টা করছি আমার ক্ষমতার সাহায্যে নিজেকে ঠিক করার। নোয়া বলে যে ঠিক আছে, তাহলে তুমি নর্মাল ওষুধটাই চোখে লাগাও অন্তত। কিন্তু সেই কথা বলে নোয়া সিসির চোখে ডিভাইন এলেক্সের পুরোটাই লাগিয়ে দেয়। এবার নোয়া যখন সিসিকে কোলে শুয়ে ওষুধ লাগাচ্ছিল, সিসি তখন মনে মনে ভাবে যে যদিও আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওর সাথে থাকলে আমার খুব ভালো লাগে। ওদিকে নোয়া তো তার দাদি থেকে শুনেছিল যে সিসি প্রেগনেন্ট, এবং সেটা নিয়ে নোয়ার মনে একটা খচখচানি ছিল, কারণ সে তো জানে যে সিসি প্রেগনেন্ট হলেও সেই বাচ্চার বাবা সে নয়। নোয়া মনে মনে ভাবে যে যেই মেয়েটা আমার জন্য অন্ধ হয়ে গেল, তার গর্ভে যারই সন্তান হোক না কেন তাকে আমি নিজের সন্তান হিসেবে পরিচয় দেব। এবার তখনই নোয়ার কাছে অ্যালানের কল আসে এবং অ্যালান বলে যে সে জানতে পেরেছে জুন স্মিথ গ্রুপের বংশধর। নোয়া বলে যে আমাদের সমস্ত পাওয়ার কাজে লাগিয়ে দাও স্মিথ গ্রুপকে ধ্বংস করার জন্য, এবং অ্যালান সেই মতো কাজে লেগে যায়। অপরদিকে আমরা জুনের বাবাকে দেখতে পাই, যে কিনা জুনকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার জন্যই আমাদের ব্যবসার এত ক্ষতি হচ্ছে, তোমার কি ট্রেনিং এ গিয়ে মাথা খারাপ হয়ে গেছে? উডরা চাইলেই আমাদের রাস্তায় নামিয়ে দিতে পারে, তুমি যা করছো তার ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। জুন বলে যে কিন্তু আমি কি করব, আমি বুঝতে পারিনি যে আমি এরকম করলে তার ফলাফল এটা হতে পারে। জুনের বাবা বলে যে তুমি কি করবে আমি জানি না, দরকার হলে মিস্টার উডকে তোমায় বিয়ে করতে হবে, কিন্তু তোমাকেই কিছু একটা করতে হবে। এবার আমরা অন্যদিকে সিসিকে দেখতে পাই। সিসি তো ডিভাইন এলিক্সের ব্যবহারের ফলে তার দৃষ্টি ফিরে পায়, কিন্তু সিসি মনে মনে ভাবে যে এত তাড়াতাড়ি আমি কি করে দৃষ্টি ফিরে পেলাম। সে এদিক ওদিক ডিভাইন এলিক্সারটা খুঁজতে থাকে এবং সে খুঁজে পায় না। সে বুঝতে পারে যে নিশ্চয়ই নোয়া তার সাথে চালাকি করেছে। এবার নোয়া তখন ওয়াশরুমে ছিল এবং সে স্নান করে দেখে যে টাওয়াল আনতে সে ভুলে গেছে। সে সিসিকে বলে যে সিসি টাওয়ালটা একটু দেবে, কিন্তু সিসি তো তখন ডিভাইন এলেক্সার খুঁজতে ব্যস্ত ছিল, তাই সিসি অত সাড়া দেয় না। এবার নোয়া মনে মনে ভাবে যে সিসি তো এমনিও চোখে দেখতে পাচ্ছে না, তো আমি এমন ভাবেই বেরিয়ে যাই। কিন্তু সিসির দৃষ্টি তো ফিরে এসেছিল। এবার নোয়া উলঙ্গ অবস্থাতেই বাথরুম থেকে বেরিয়ে আসে এবং সিসি একদম তার সামনে ছিল। নোয়া বলে যে তুমি তো কিছু দেখতে পাচ্ছ না, তাই না? সিসি তখন অন্ধের অভিনয় করে বলে যে না না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সিসি ভাবে যে এমনিও তো সবাই আমায় এখন একটু বেশি যত্ন নিচ্ছে, তাহলে আমি আরো কিছুদিন অন্ধ হয়েই থাকি, এবং সে সেখান থেকে চলে যায়। এবার ততক্ষণে জুন নোয়ার সাথে দেখা করতে আসে এবং বলে যে আমি সিসির দৃষ্টি ফেরাতে সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। নোয়া বলে যে কি শর্ত, এবং জুন বলে যে সিসিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে।
নোয়া বলে যে কি, কখনোই না। জুন বলে যে এটাতে এত ভাবার কি আছে, ও একটা গাইয়া ভূত, আমাকে বিয়ে করা তোমার সৌভাগ্য। নোয়া বলে যে তুমি মনে হয় আয়না খুব একটা দেখো না, তাই না? সিসি তোমার থেকে শত গুণে ভালো। জুন বলে যে সিসির চোখ সারাতে চাইলে আমার শর্ত মানতেই হবে। এবার তখনই সেখানে লাঠি হাতে সিসি আসে। জুন বলে যে সিসি, অন্ধ হয়ে কেমন লাগছে, তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও, তাহলে আমিও তোমার চোখ সারিয়ে দেব। সিসি তক্ষুনি জুনকে ঠাস করে এক চড় মারে। নোয়া বলে যে সিসি, তুমি দেখতে পাচ্ছ? সিসি বলে যে হ্যাঁ। জুন বলে যে ও তাই, তাহলে আবার তোমাকে অন্ধ করে দিচ্ছি। নোয়া তখনই বলে যে তাহলে তোমাদের বিজনেস আর যতটুকু আছে তাও থাকবে না, এবং সেই জুনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার নোয়া তো খুব খুশি হয় যে সিসি আবার তার দৃষ্টি ফিরে পেয়েছে। সিসি বলে যে তুমি কি ডিভাইন এলিক্সারটি ইউজ করেছো? এবং নোয়া বলে যে হ্যাঁ। সিসি বলে যে ধ্যাত, ওটা তো তোমার জন্য ছিল। এবং সে তার মাস্টারকে কল করে যে মাস্টার, আমার ডিভাইন এলিক্সারটা শেষ হয়ে গেছে, আমার আরও একটু চাই, আমি এক্ষুনি মাউন্টেনে আসছি সেটা নেওয়ার জন্য। কিন্তু মাস্টার তো কোনো মতেই তাকে মাউন্টেনে আসতে দিতে রাজি ছিল না। মাস্টার বলে যে না না না, তোমাকে আসতে হবে না। দেখো, তোমার বেবি হলে আমি তোমাকে গিফট স্বরূপ অনেকটা এলিক্সার দেব। এই বলে মাস্টার তখনকার মতো সিসিকে কাটিয়ে দেয় যে ওর তো এখন প্রেগনেন্ট হতে অনেক দেরি আছে, তখন না হয় দেখা যাবে। এবার দাদি তো বলেছিল যে সিসি প্রেগনেন্ট, সেই ভেবেই নোয়া সিসিকে হসপিটালে নিয়ে আসে চেক আপের জন্য। কিন্তু ডক্টর চেক আপ করে বলে যে না, সিসি তো প্রেগনেন্ট না। নোয়া বলে যে কিছুদিন আগেই ওর দৃষ্টি চলে গেছিল, হতে পারে সেই অ্যাক্সিডেন্টে ওর মিসক্যারেজ হয়ে গেছে। কিন্তু ডক্টর বলে যে না, ও কখনো প্রেগনেন্টই ছিল না। এই কথা শুনে নোয়া তো স্বস্তি পায়, তার মানে সে যা ভাবছিল তেমন কিছুই না, দাদি কোনো কারণে ভুল বুঝেছিল। কিন্তু সিসি তো তার পিছনে পড়ে যায়, সে জেদ করতে থাকে যে আমার বাচ্চা চাই, কারণ সে জানতো যে সে প্রেগনেন্ট হলে তার মাস্টার তাকে এলিক্সার দেবে, আর সেই এলিক্সারের সাহায্যে সে নোয়ার চোখ ঠিক করতে পারবে। নোয়া বলে যে দেখো, এত সহজ না সব, এবং নোয়া সিসিকে অ্যাভয়েড করার জন্য বাগানে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাগানে ছিল জুন। জুন নোয়ার ওপর নিজের কিছু শক্তি প্রয়োগ করার কথা ভাবে, যাতে নোয়া তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু সেই শক্তি প্রয়োগ করার সময় সেখানে সিসি চলে আসে, এবং জুনের ওয়ারটা সিসির ওপর লাগে। ফলে সিসি রোমান্টিক মুডে চলে আসে, এবং এই প্রথমবারের জন্য সিসি আর নোয়া সত্যিই রোম্যান্স করে। পরদিন সকালে উঠে যদিও সিসির কিছুই মনে ছিল না যে আগের রাতে কি হয়েছিল। এবার আমরা ১ মাস পরের দৃশ্য দেখতে পাই। সিসি বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হচ্ছে, এবং সে একটা ফার্মেসিতে গিয়ে একটি প্রেগন্যান্সি কিট নেয় টেস্ট করার জন্য। কিন্তু তখনই জুন তাকে দেখতে পায়, এবং তার বাথরুমের বাইরে দাঁড়িয়ে তার সমস্ত কথা শোনার চেষ্টা করে। সিসি পরীক্ষা করে দেখে যে সে প্রেগনেন্ট, এবং সে প্রথমেই তার মাস্টারকে কল করে খবরটা দেয়, কারণ তার উদ্দেশ্যই ছিল মাস্টারের কাছ থেকে এলিক্সারটা নেওয়া। মাস্টার বলে যে তুমি আর কষ্ট করে কেন আসবে, আমি গিয়ে তোমাকে দিয়ে আসবো। কোনোভাবেই যেন সে আর মাউন্টেনে ফিরে না আসে, সেটাই ছিল মাস্টারের উদ্দেশ্য। কিন্তু জুন সেই কথা শুনতে পেয়ে যায়, এবং সে মনে মনে ঠিক করে যে তোমার বাচ্চা আর ডিভাইন এলিক্সার দুটোই আমার হবে। এবার সিসি তো বাড়ি ফিরে আসে, এবং তখনই নোয়া আসে এবং তাকে বলে যে তোমার জন্য একটা গুড নিউজ আছে। সিসি বলে যে তোমার জন্যও একটা গুড নিউজ আছে, কিন্তু তুমি আগে বলো। নোয়া বলে যে কাল থেকে তুমি আমার কোম্পানি জয়েন করবে, আমার স্ত্রী হিসাবে তোমার সবকিছু বুঝে নেওয়া দরকার। এবার সিসি গুগল করে দেখে যে প্রেগনেন্ট অবস্থায় কি কাজ করা উচিত। এবার গুগলে লেখা ছিল যে হ্যাঁ নিশ্চয়ই, হার্ড ওয়ার্কিং ওমেনরা বাচ্চার জন্য একটা রোল মডেল হয়ে উঠতে পারে। কিন্তু আবার এটাও লেখা ছিল যে প্রেগনেন্সির কারণে অনেক অফিস থেকে অনেক কর্মচারীকে তাড়িয়ে দেওয়া হয় বা ফায়ার করে দেওয়া হয়। এবার সিসি তো ভয় পায় যে সে যদি বলে যে সে প্রেগনেন্ট, তাহলে যদি নোয়া তাকে চাকরিটা না দেয়, এই ভয় সে তার প্রেগনেন্সির কথা নোয়া থেকে লুকিয়ে যায়। এবার পরদিন থেকে সিসি নোয়াদের অফিস জয়েন করে। এখানে আমরা নোয়ার পার্সোনাল সেক্রেটারি উইনি গ্রিনকে দেখতে পাই। নোয়া বলে যে সিসি, তোমার কিছু দরকার হলে বা কাজের ব্যাপারে জানার হলে উইনিকে জিজ্ঞাসা করতে পারো। এবার তখনই অফিসের বাকি যে সমস্ত স্টাফরা ছিল তারা আলোচনা করতে শুরু করে দেয় যে নিশ্চয়ই মিস্টার উড উইনির পজিশনটা, অর্থাৎ তার পার্সোনাল সেক্রেটারির পজিশনটা সিসিকে দেবে। নিঃসন্দেহে যে কেউ চাইবে যে তার স্ত্রী এরকম একটা ইম্পর্টেন্ট পজিশন পাক। এবার উইনি মনে মনে ভাবে যে এত বছর আমি এই পজিশনটার জন্য অনেক পরিশ্রম করেছি, সেটা এক ঝটকায় অন্য কেউ নিয়ে নেবে, সেটা আমি হতে দেব না। কোম্পানি থেকে আমি সিসিকে বার করেই ছাড়ব।
এবার সিসি উইনিকে জিজ্ঞাসা করে যে তাহলে এখন আমি কি করব? এবং উইনি তাকে বলে যে আজ রাতে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। হোয়াইট গ্রুপের সাথে একটা ডিল সিল করতে হবে। আপনি যদি আমাদের তরফ থেকে সেখানে যান তাহলে খুবই ভালো হয়। সিসি বলে যে নিশ্চয়, কিন্তু উইনির তো অন্য প্ল্যান ছিল। হোয়াইট গ্রুপের সব সদস্যরাই অত্যন্ত অসভ্য এবং দুশ্চরিত্র ছিল, যারা মহিলাদের সাথে খুবই বাজে ব্যবহার করত। এবার সিসি তো রাতের বেলা সেখানে যায়। সিসি সেখানে বসতেই মিস্টার হোয়াইট সিসির গ্লাসে জল দেওয়ার নাম করে তার পায়ে জল ঢেলে দেয়। সিসি তো তাতে পাত্তা দেয় না এবং বলে যে এখানে সাইন করে দিন। কিন্তু মিস্টার হোয়াইটের অন্য একজন অ্যাসিস্ট্যান্ট বলে যে এতই কি সহজ সাইন নেওয়া? সবকিছুর একটা প্রসিডিওর আছে। মিস্টার হোয়াইট একটা অ্যালকোহলের বোতল সিসিকে দিয়ে বলে যে এইটা পুরোটা খতম করতে হবে, তাহলেই আমি সাইন করব। সিসি বলে যে কিন্তু কেন? এবং মিস্টার হোয়াইট বলে যে এইটা আমাদের একটা প্রসিডিওর, আমরা সব সাইনিং এর আগেই এইটা করি। সিসি তখনই গুগল খুলে চেক করে যে প্রেগনেন্ট মহিলাদের কি অ্যালকোহল ড্রিঙ্ক করা উচিত, এবং সেখানে অবভিয়াসলি লেখা ছিল যে না, উচিত না। এবং সিসি বলে যে না, আমি এটা খাবো না। তারা সবাই তাকে জোর করতে থাকে যে না, খেতেই হবে। কিন্তু সিসি বলে যে না। এবার একটা লোক উঠে বলে যে ঠিক আছে, খাবে না, তাহলে আমি তোমাকে সাহায্য করছি। এবং সে সিসির দিকে হাত বাড়ায়, কিন্তু সে তো সিসির স্পেশাল পাওয়ারের কথা জানতো না। সিসি তার ক্ষমতার সাহায্যে সেই লোকটাকে তক্ষুনি সেখানে পটকে দেয়। এবার অপর একটি লোক এলে সিসি তাকেও ঝটকা দিয়ে সরিয়ে দেয়। সে মিস্টার হোয়াইটকে বলে যে কি তুমিও কি ট্রাই করবে নাকি? এবং মিস্টার হোয়াইট বলে যে না না, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। সিসি বলে যে কিন্তু আপনারা যে বললেন আপনাদের এটা রিচুয়াল যে সাইন করার আগে অ্যালকোহলটা খেতে হবে, তাহলে আপনিই খান। এবং সিসি উল্টে মিস্টার হোয়াইটকেই সেই অ্যালকোহলটা পুরোটা খাইয়ে দেয় এবং সাইনও নিয়ে নেয়। এবার পরদিন অফিসে আসতেই সবাই খুব সেলিব্রেট করে এবং সিসির প্রশংসা করে, কিন্তু তাতে তো উইনি প্রচন্ড ক্ষেপে যাচ্ছিল। আসলে উইনি 1 বছর ধরে হোয়াইট গ্রুপের সাথে এই ডিলটা ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আর সিসি প্রথম দিনে এসেই সেই কাজটা করে ফেলে। উইনি পার্কিং লটে গিয়ে রাগে ফুঁসতে থাকে এবং তখনই সেখানে জুন আসে। উইনি বলে যে তুমি কে? জুন বলে যে আমি কে সেটা তোমায় জানতে হবে না, কিন্তু জানবে আমরা দুজনেই একজনকেই হেট করি, তাই আমাদের একসাথে কাজ করা উচিত। এবার জুন উইনিকে বলে যে সিসি প্রেগনেন্ট, সুতরাং আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওর মিসক্যারেজ হয়ে যায়, তাহলে মিস্টার উড আর ওকে অতটা পাত্তা দেবে না। তাহলে উইনিরও আর পজিশন নিয়ে কোনো চিন্তা থাকবে না, জুনও তার প্রতিশোধ কমপ্লিট করতে পারবে। এবার জুন উইনিকে একটা পয়জন দেয় এবং বলে যে এটা যে করে হোক সিসির খাবারে মিশিয়ে দেবে। উইনি সিসির কফিতে সেটা মিশিয়ে দেয় এবং সিসির কাছে নিয়ে যায়। সিসি বলে যে আমি এখন কফি খাবো না, কিন্তু উইনি তাকে জোর করে যে না, আমি কষ্ট করে বানিয়ে এনেছি, প্লিজ খেয়ে নাও। এবার সিসি এক চুমুক দিয়েই দেখে যে কফিটা ভীষণ তেতো। সে উইনিকে বলে যে এটা তো ভীষণ তেতো। উইনি তাড়াতাড়ি অনেক কটা সুগারের প্যাকেট তাতে ঢেলে দেয় এবং বলে যে এটা তো বিদেশ থেকে আনা, তাই জন্য একটু টেস্টটা এরকম। তুমি কিন্তু গরম থাকতে থাকতে খেয়ে নাও। সিসি বলে যে আসলে এখন খুব গরম, তো তুমি যাও, আমি ঠান্ডা হলে খাবো। আসলে সিসি হয়তো বুঝেই গেছিল যে এটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। এবার সিসি কাজ করতে করতে খেয়াল করে যে কফিটা তো খাওয়া হয়নি এবং সে তো ঠিক করেছিল কফিটা খাবেও না। সে উঠে দেখে যে উইনি কাজ করতে করতে তার ডেস্কেই ঘুমিয়ে গেছে এবং তার কফির কাপটা ফাঁকা। সিসি তখনই বুদ্ধি করে সেই কফিটা উইনির কফির কাপে ঢেলে দেয়। এবার উইনি ঘুম থেকে উঠে দেখে যে সিসির কফি কাপ ফাঁকা। সুতরাং সে ভাবে যে আমার কাছ তো হয়ে গেল, সিসি নিশ্চয়ই কফি খেয়ে নিয়েছে। এই বলে সে নিজের কফিটা খেয়ে নেয়। কিন্তু তারপরই তার লুজ মোশন শুরু হয়ে যায় এবং সে বাথরুমে গিয়ে বসে থাকে। জুন বলে যে আমাদের প্ল্যান এবারও ফেল হয়ে গেল, কিন্তু আমার কাছে আরো অনেক উপায় আছে ওকে জব্দ করার। এবার সিসি বাড়ি ফিরে দেখে যে নোয়া তার জন্য অনেক দারুণ দারুণ খাবার রান্না করেছে, কারণ সে ডিলটা ব্রেক করতে পেরেছিল। কিন্তু সিসি যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই জন্য তার খাওয়ার একদমই মুড ছিল না। এমনকি তার ফেভারিট লেগ পিস দেখেও তার বমি পাচ্ছিল। সিসি বলে যে আসলে সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো তাই জন্য না আমার পেটটা একদম ভরে গেছে, এবং সে শুতে চলে যায়। কিন্তু মাঝরাতেই তার প্রচন্ড খিদে পায় এবং তার খুব টক খাওয়ার ক্রেভিং হচ্ছিল। ফলে সে লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে খেতে যায়। এবার নোয়া মাঝরাতে উঠে দেখে যে সিসি বিছানায় তার পাশে নেই এবং সে শুনতে পায় যে রান্নাঘর থেকে কিছু খুটখাট আওয়াজ আসছে। নোয়া ভাবে যে বাড়িতে কি চোর এলো। সে একটা ঝাড়ু নিয়ে রান্নাঘরের দিকে যায়, কিন্তু সে চমকে গিয়ে দেখে যে সেখানে তো সিসি।
সিসিও তাকে দেখে চমকে যায় এবং তার উপর ভুল করে আক্রমণ করে দেয়। যাই হোক, নোয়া তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে এখানে কি করছিলে? সিসি বলে যে আসলে সারাদিন অনেক খেয়েছি তো, তাই জন্য হজম করার কিছু একটা খুঁজছিলাম। এবার নোয়া বলে যে মনে হচ্ছে না তোমাকে একটু আলাদা আলাদা লাগছে। ঠিক কি আলাদা লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু কিছু তো চেঞ্জ আছে। সিসি তখনই কিছু না বলে সেখান থেকে পালায়, কারণ নোয়াকে তো জানতে দিলে চলবে না যে সিসি প্রেগনেন্ট। এবার আমরা পরদিন অফিসের দৃশ্য দেখতে পাই। উইনি চালাকি করে সমস্ত কর্মচারীদের 30% পে কাট করে দিয়েছিল। সমস্ত কর্মচারীরা প্রতিবাদ করলে উইনি বলে যে আমার কিছুই করার নেই, আসলে এই সবই মিসেস উডের হাতে, উনিই সবাইকে মায়না দেন। এবার এই করে সে সিসির প্রতি সবাইকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিসি তো অফিসে এসেই সবাইকে 1 মাসের পেড ছুটি দিয়ে দেয়। সবাই খুব খুশি হয়। উইনি বলে যে সবাই যদি ছুটিতে থাকে তাহলে কাজ করবে কে, অফিস চলবে কি করে? তখনই সিসি উইনির হাতে সব ফাইল ধরিয়ে দিয়ে বলে যে কেন তুমি আছো তো, তুমি অফিস চালাবে। এবং সিসি সেখান থেকে বেরিয়ে যায়। এবার সিসি তো বাড়ি ফিরছিল এবং জুন তার উপর নজর রেখেছিল। জুন নিজেই তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই সিসির মাস্টার সেখানে চলে আসে। তিনি সিসির জন্য এলিক্সারটা নিয়ে এসেছিলেন। এবার সিসি তো বেশ খুশি হয়। সিসি বলে যে আপনি ঠিকই বলেছিলেন, বিয়ের পর আর আমার বরের সাথে শোয়ার পর সত্যিই আমার পাওয়ার বেড়ে গেছে। মাস্টার এই কথায় খুবই অকওয়ার্ড হয়ে যায় এবং বলে যে ঠিক আছে ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আবার মাউন্টেনে ফিরে যাই। কিন্তু তখনই মাস্টার সিসির দাদিকে দেখতে পায় এবং তার দাদিকে দেখে মাস্টারের মনের ঘন্টা বেজে উঠেছিল। মাস্টার তো মিষ্টি মিষ্টি কথা বলে দাদিকে কফি শপে নিয়ে চলে যায়। কিন্তু তখনই সেখানে জুন আসে এবং সিসির ওপর অ্যাটাক করতে যায়। কিছুক্ষণ পর নোয়া সিসিকে পিক আপ করতে সেখানে আসে এবং দেখে যে সেখানে কেবলমাত্র ডিভাইন এলেক্সিরের বটলটা পড়ে আছে। নোয়া ভাবে যে মাস্টার তো বলেছিল যে সিসি প্রেগনেন্ট হলে এটা তাকে দেবে, তাহলে কি সিসি প্রেগনেন্ট? তখনই তার কাছে সিসির ফোন থেকে কল আসে। নোয়া কল রিসিভ করেই বলে যে সিসি তুমি কোথায়, তুমি কি প্রেগনেন্ট? এবং উল্টো দিক থেকে জুন উত্তর দেয় যে বাহ, তাহলে তুমি এতদিনে বুঝতে পেরেছো? তোমার বউ আর হবু বাচ্চাকে বাঁচাতে চাইলে এখনই আমার কাছে ডিভাইন এলেক্সারটা নিয়ে আসো। এবার নোয়া সঙ্গে সঙ্গে জুনের কাছে ছুটে যায় এবং বলে যে সিসি কোথায়। জুন বলে যে এনেছো আমার ডিভাইন এলেক্সার, এবং সেটা সঙ্গে সঙ্গে নোয়া দিয়ে দেয়। জুন বলে যে তুমি কি সত্যি সিসির জন্য এত মূল্যবান একটা জিনিস দিয়ে দিচ্ছ? তুমি কি জানো তুমি অন্ধ হয়ে যেতে পারো? নোয়া বলে যে আমার কিছুই আসে যায় না, আমার কাছে সিসি সবচেয়ে ইম্পর্টেন্ট। জুন বলে যে তাই, তাহলে এই কন্ট্রাক্টটায় সাইন করে দাও। নোয়া বলে যে এটা কিসের কন্ট্রাক্ট, এবং জুন বলে যে উড গ্রুপের সমস্ত সম্পত্তি স্মিথ গ্রুপের হয়ে যাবে। নোয়া বলে যে এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? জুন বলে যে কেন, দেখি তোমার বউকে তুমি কতটা ভালোবাসো। ও, এতটাও বাসো না তাহলে, তাই না? নোয়া বলে যে ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। জুন তো পুরোই অবাক হয়ে যায়। সে বলে যে তুমি কি পাগল, একটা সাধারণ মেয়ের জন্য তুমি সাইন করে দেবে? নোয়া বলে যে সাধারণ হলেও ও আমার জন্য খুব স্পেশাল, এবং নোয়া সাইন করে দেয়। জুন তখন বলে যে ঠিক আছে, আমি হেরে গেলাম। নোয়া বলে যে মানে? এবং তখনই সেখানে সিসি আসে এবং জুন সেখান থেকে চলে যায়। নোয়া বলে যে কি হচ্ছে, এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। যখন সিসি পার্কিং লটে দাঁড়িয়েছিল এবং জুন তাকে অ্যাটাক করতে এসেছিল, তখনই সিসি জুনকে আটকে দেয়, কারণ জুনের ক্ষমতা সিসির থেকে অনেকটাই কম ছিল। সিসি তাকে বলে যে জুন, তুমি জানো তুমি আমার সাথে পারবে না, তাহলে তুমি বারবার কেন ফিরে আসছো? জুন তাকে বলে যে তুমি কি ভাবছো নোয়া তোমাকে ভালোবাসে? ও তোমাকে ভালোবাসে না। ও শুধুমাত্র ডিভাইন এলেক্সারটা পাওয়ার জন্য, নিজের চোখ ঠিক করার জন্য তোমার সাথে আছে। সিসি তখন থেকে বলেছিল যে তাই, তাহলে ঠিক আছে, চলো আমরা একটা বেট লাগাই। তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাও, আমি দেখব যে ও আমার বদলে ডিভাইন এলেক্সারটা দিতে রাজি হয় কিনা। যদি নোয়া না দেয় তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। আর যদি নোয়া দিয়ে দেয় তাহলে তুমি বুঝবে তো যে ও সত্যিই আমাকে ভালোবাসে। তাহলে কিন্তু তুমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাবে। মানে এই পুরো ঘটনাটাই সিসি আর জুনের একটা বেট ছিল। সেই বেটে সিসি জিতে গেছে, কারণ নোয়া তাকে সত্যিই ভালোবাসতো। নোয়া সিসিকে বলে যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি, আর অন্য কিছু না, এবং তারা কিস করে। এরপর আমরা ৮ মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সিসি বেশ ভালো রকম ভাবেই প্রেগনেন্ট ছিল এবং নোয়া তার ভীষণই যত্ন করছিল। এরপর সিসিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়
এবং সিসি একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় জেন উড। এবং তারা খুব সুখীভাবে দিন কাটাচ্ছিল। আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মাউন্টেনে সিসি তার মেয়েকে মাস্টারের সাথে দেখা করাতে নিয়ে আসে। মাস্টার তো তার মেয়েকে দেখে ভীষণ খুশি হয় এবং কোলে তুলে নেয়। সিসি বলে যে ও কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে। মাস্টার বলে যে তুমিও তো ঠিক তেমনই ছিলে। জিন তখন বলে যে মাস্টার, আমার মা কেমন ছিল? এবং মাস্টার বলে যে তোমার মা মনের খুবই ভালো ছিল, কিন্তু কোনো নিয়ম মানত না, একজন বড় রুল ব্রেকার ছিল। এবার সিসি এখানে তার মেয়েকে ট্রেনিং এর জন্যই নিয়ে এসেছিল। মাস্টার বলে যে দেখো, তোমার মেয়েও নিশ্চয়ই তোমার মতোই হবে, দুষ্টু কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো। এবং এখানেই আমাদের দুষ্টু মিষ্টি কিন্তু ভীষণ মজার সিরিজটা শেষ হয়। তোমরা যদি এই ড্রামাটা এনজয় করে থাকো, তাহলে কিন্তু ইয়েলো হার্ট কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর এরপর তোমরা কি ড্রামা দেখতে চাও সেটাও জানিও। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক রকমের চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।